নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি সুজাতার গল্পের দ্বিতীয় তথা শেষ ভাগ, যে একটা গভর্নমেন্ট অফিস কমপ্লেক্সের সামনে আত্মহত্যার চেষ্টা করেছিল। সুজাতা এমপি লুথেরিয়া মেমোরিয়াল কলেজের এমপ্লয়ি ছিল, যে সেখানে ল্যাব কোঅর্ডিনেটরের কাজ করত। 2013 10 অক্টোবরের সকালে তার ছেলেকে স্কুলে পাঠিয়ে আর স্বামী অফিস যাওয়ার পর সুজাতা বাড়ি থেকে বের হয়েছিল। আগের রাতে সুজাতা অত্যন্ত মানসিক চাপের মধ্যে ছিল আর কিছু লিখতে ব্যস্ত ছিল। সুজাতা একটা গভর্নমেন্ট অফিস কমপ্লেক্সে চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু সিকিউরিটি অফিসার তাকে ভিতরে যেতে বাধা দেয়। সুজাতা কমপ্লেক্সের কিছুটা দূর যাওয়ার পর নিজের ব্যাগ থেকে একটা বোতল বের করে নিজের গায়ে কেরোসিন ঢেলে দেয় আর তারপর সে গায়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশ যখন আসে তখন জানা যায় যা কিছু ঘটনা ঘটেছে আগে থেকেই সব ঠিক করা ছিল। ব্যাগে একটা সুইসাইড নোট ছিল আর বোতল থেকে কেরোসিনের গন্ধ বেরোচ্ছিল। মনে হচ্ছিল ও সবকিছু ব্যবস্থা করেই এখানে এসেছে। সুজাতার শরীরে 90% পুড়ে গিয়েছিল, কিন্তু শরীরে তখনও প্রাণ ছিল। কিন্তু সুজাতা এরকম একটা পদক্ষেপ কেন নিল? কেন সে আত্মহত্যার পথ বেছে নিল? 2010 সেপ্টেম্বরে সুজাতার স্বামী রঘুবীর ছুটির দিনে সুজাতার কলেজ থেকে আসা একটা চিঠি কুরিয়ার মারফত পায়। এই চিঠি পাওয়ার পর রঘুবীর বাড়িতে আরো এরকম চিঠির সন্ধান পায়। প্রত্যেকটাতেই কলেজ চলাকালীন সময়ে সুজাতার অ্যাবসেন্ট থাকার কারণ জানতে চাওয়া হয়েছিল। সুজাতা বলে ওর কলেজের ডিন ওকে অনেকদিন ধরেই উত্ত্যক্ত করে আসছে। কারণ জানতে চাইলে সুজাতা আরও বলে যে ডিন বি.আর. ত্রিপাঠী, যিনি 2008 সালে কলেজে জয়েন করেন, তখন থেকেই তার সুজাতার উপরে কুনজর ছিল। রঘুবীর আরও অবাক হয়ে যায় একথা জেনে যে ডিন সুজাতাকে শারীরিক সম্পর্ক করারও প্রস্তাব দিয়েছেন, যার বদলে তিনি সুজাতাকে প্রমোশন আর পার্কস দিতেও রাজি হন। কিন্তু যেহেতু সুজাতা তার এই প্রস্তাব নাকচ করে দেয়, তাই তাকে বারবার হ্যারাস করা হচ্ছে। সে এও বলে যে 7 সেপ্টেম্বর 2010 সালে ও কলেজেই ছিল, কলেজকে এ ব্যাপারে আগেও এক্সপ্লেনেশন ও দিয়েছে, কিন্তু বারবার তাকে একই ব্যাপারে কারণ জানতে চাওয়া হচ্ছে। 7 সেপ্টেম্বর সুজাতার এক বন্ধুর স্বামী মারা যায়। সুজাতা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যেতে চেয়েছিল, কিন্তু ডিন ওই দিন কলেজে আসেননি। কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড গোপাল দ্বিবেদীর সঙ্গে পরামর্শ করে সুজাতা সিদ্ধান্ত নেয় যে ছুটি নিয়ে সে যাবে না, কিন্তু তাও ডিন এই ব্যাপারে ওকে হ্যারাস করে যাচ্ছে। ঘটনাটা এখানেই থেমে থাকেনি। সুজাতার গত বছরের এলটিসি বিল তখনও পাশ করানো হয়নি। সুজাতাকে বলা হয় অরিজিনাল বিলের সঙ্গে আবার নতুন করে ফর্ম জমা করতে হবে, কিন্তু যখনই ও অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে অরিজিনাল বিল চাইতে যায়, তখনই কিছু না কিছু বলে তাকে ফিরিয়ে দেওয়া হতে থাকে। শেষ পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ হেড গোপাল দ্বিবেদীর সাহায্যে সুজাতা বিলগুলো পেলেও তার মধ্যে তার ছেলের স্কুলের ফিজের অরিজিনাল বিলগুলো ছিল না। সুজাতাকে ছেলের স্কুলে গিয়ে ফি জমা করার সার্টিফিকেট জোগাড় করতে হয়, যাতে সে এলটিসি ফর্মের সঙ্গে জমা করতে পারে। ওদিকে হসপিটালে সুজাতার অবস্থা খারাপ হতে থাকে। এই ঘটনার পর কলেজের টিচার্স বডি ডিনের বিরুদ্ধে সোচ্চার হয়, যাতে ছাত্ররাও সামিল হয়। ভাইস চ্যান্সেলর এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন, কিন্তু ডিন বি.আর. ত্রিপাঠী, চাকরি থেকে বিতাড়িত একজন এক্স কলেজ এমপ্লয়ির, তার উপর প্রতিহিংসা চরিতার্থ করার ষড়যন্ত্র বলে পুরো বিষয়টাকে নাকচ করে দেন। ডিনের বিরুদ্ধে যখন টিচার আর স্টুডেন্টদের আন্দোলনের চাপ বাড়তে থাকে, তখন উমেন্স কাউন্সিল মামলার তদন্ত শুরু করে। কিন্তু এমপি লুথেরিয়া কলেজের গ্রিভেন্সেস রিড্রেসাল কমিটির সদস্যা প্রফেসর অমৃতা সিনহা বলেন যে সুজাতা কখনোই তার প্রতি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো অভিযোগ জানায়নি। যখন ত্রিপাঠীকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সেও সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ অস্বীকার করে। ওই কলেজের প্রফেসর প্রমোদ মিশ্র, যিনি ডিনের অসাধু আচরণের একমাত্র সাক্ষী ছিলেন, তিনি বলেন শুধু ডিনই নন, প্রফেসর দীনেশ দ্বিবেদীও সুজাতার জীবন দুর্বিষহ করে তুলেছিল। ডিন আরেকবারও সুজাতাকে শারীরিক সম্পর্ক তৈরি করার প্রস্তাব দিয়েছিল। সেই অবসাদেই সুজাতা আত্মহত্যার চেষ্টা করে। ওকে 2 বছর আগে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। সুজাতা কি কখনো পুলিশকে তার বয়ান দিতে পারবে? এবার তারপর স্যার, হসপিটাল থেকে ফোন এসেছিল। সুজাতা যা স্টেটমেন্ট দেওয়ার কন্ডিশনে আছেন। ম্যাজিস্ট্রেটকে ইনফর্ম করো, পেশেন্টের অবস্থা খুব খারাপ। স্টেটমেন্ট দেওয়ার সময় ম্যাজিস্ট্রেটের ওখানে থাকাটা জরুরি। ওকে স্যার। সুজাতা, তুমি স্টেটমেন্ট দিতে পারবে? আমি আমার স্টেটমেন্ট নিজেই দিতে চাই। ডাক্তারবাবু বলেছেন যে পুলিশ ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসছে। হ্যাঁ, সুজাতা, ম্যাজিস্ট্রেট তোমার বয়ান নিতে এসেছেন। সুজাতা দেবী, আপনি বয়ান দিতে পারবেন তো?
আমি খুবই ডিপ্রেসড ছিলাম, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। ওই লোকগুলো আমাকে জব থেকে বের করে দিয়েছিল। ওরা ওই টিনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে চায়নি। কিন্তু আপনি কি কলেজের গ্রিভেন্স রিডার্সেল কমিটিতে এ ব্যাপারে রিটেন কমপ্লেন দিয়েছিলেন? এই কমপ্লেনগুলো সুজাতা আমাদের পাঠিয়েছিল, আপনারা এগুলো দেখতে পারেন। তাহলে সুজাতা তার কমপ্লেন লেটার কাকে পাঠিয়েছিল? কার কার দরজায় সে কড়া নেড়েছিল? কেউ কি কোনো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিল? সুজাতা, কি হয়েছে সুজাতা? তুমি কাঁদছো কেন? আমি এটারই ভয় পেয়েছিলাম যে আমার কথায় কেউ বিশ্বাস করবে না। সুজাতা, উনি ডিন। তাহলে আমি কি করব স্যার? কাজ করতে আসি আর আমার অর্ধেক দিন এই ফালতু মেমোজের উত্তর দিতে চলে যায়। একদিকে গৌতম স্যারের হ্যারাসমেন্ট, ডিন স্যারের অফিসে ওনার বিরুদ্ধে বলতে গেলাম তো উনি ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার বদলে আমার সামনে ইনডিসেন্ট প্রপোজাল রাখছিলেন। স্যার, আমি কাজ করতে চাই, আমার পিএইচডি কমপ্লিট করতে চাই, জীবনে আগে এগোতে চাই, আর এখানে এইসব উল্টোপাল্টা কাজে আটকে গেছি। দেখো, কলেজে কমপ্লেন করে কোনো লাভ হবে না। এখানে সবাই ওনার ইশারাতেই চলে। আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তোমার ঠিক মনে হলে করো। তুমি গিয়ে থানায় একটা কমপ্লেন করো। এরা নিজেদের বদনামকে খুব ভয় পায়। হয়তো তুমি পুলিশে কমপ্লেন করলে ওরা শুধরে যাবে। উনি আমার কলেজের ডিন পুরুষোত্তম রাজ ত্রিপাঠী। আরও একজন প্রফেসর আছেন, গৌতম ত্রিবেদী। উনি একজন সিনিয়র প্রফেসর। ম্যাডাম, আপনি কলেজ অথরিটির বিরুদ্ধে কমপ্লেন করছেন, আর সেটাও ডিনের বিরুদ্ধে। আগে আমাদের পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। আপনার কাছে এই আশা নিয়ে এসেছিলাম যে আপনি কিছু অ্যাকশন নেবেন। সে তো নেবই, কিন্তু আমাদের তো আগে তদন্ত করতে হবে, তাই না? সুজাতা, তুমি পুলিশ স্টেশনে গিয়েছিলে? আর অন্য কোনো উপায় ছিল না। সুজাতা, এসবে বিষয়টা আরো জটিল হয়ে যাবে। তাহলে আমি কি করব রঘু? কোনোভাবে তো ওদের আটকাতে হবে। সুজাতা প্লিজ, তুমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছ না কেন? কেন রঘু? আমি কেন ছাড়বো এই চাকরিটা? আমি তো বুঝতে পারছি না, তুমি ওই ডিনের পিছনে কেন পড়ে আছো? পেছনে পড়ে আছি আমি? রঘু, তুমি কি বলতে চাইছো? আমি তো ওই দুজনের সাথে কোনো যোগাযোগই রাখতে চাই না। ওরাই বরং জোর করে আমার পেছনে পড়ে আছে, বিরক্ত করে আমাকে সবসময়। তোমার কি মনে হয় সুজাতা, তুমি পুলিশে কমপ্লেন করলেই ওরা দুজন শুধরে গিয়ে ভালো হয়ে যাবে? মা, কি হয়েছে? তুমি কি কোনো কথা নিয়ে দুশ্চিন্তায় আছো? না সোনা, এরকম কোনো ব্যাপার নয়। মা, তুমি বলছো না, কিন্তু আমি জানি যে তুমি কোনো কথা নিয়ে খুব দুশ্চিন্তায় আছো। না, এরকম কোনো ব্যাপার নয়। আর তুমি এইসব নিয়ে চিন্তা করা একদম বন্ধ করো। সুজাতা, আমি পুলিশকে ভেতরে আসতে দেখেছি। ওরা কি আপনার সঙ্গে কথা বলেছেন? না, আমার মনে হয় ওরা ডিনের সঙ্গে কথা বলেছে। আই হোপ যে ওরা কোনো অ্যাকশন নেবে।
মিসেস সুজাতা ঝা, 13ই মার্চ 2011 আপনি আপনার সিটে ছিলেন না, সেটাও বেশ কিছুক্ষণের জন্য। প্লিজ আপনি আপনার অ্যাবসেন্সের এক্সপ্লেনেশন দিন। ডিয়ার মিসেস সুজাতা ঝা, আপনি এখনো আপনার এক্সপ্লেনেশন দিলেন না যে 13ই মার্চ 2011-তে আপনি কোথায় ছিলেন। প্লিজ এই লেটারে যত তাড়াতাড়ি সম্ভব আপনি উত্তর দিন। কি হয়েছে সুজাতা? রঘু, আমি বুঝতেই পারছি না যে আমি কি উত্তর দেব। কাল আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে যে আমি 13 তারিখ কোথায় ছিলাম, আর এখন তো আমার সত্যি মনে নেই যে 13ই মার্চ আমি কোথায় ছিলাম। হয়তো আমি সেই দিন ওয়াশরুম গেছিলাম বা লাইব্রেরি। চিন্তা করতে করতে আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আমি ছিলামটা কোথায়? সুজাতা, শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, কাল মনে করে নিও, ঠিক আছে? সুজাতা, আই থিঙ্ক তুমি কোনো ডিপ্রেশনে আছো। তোমার কোনো সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করা উচিত। আমি তো বুঝতেই পারছি না যে আমি কি করব। স্ট্রেসটা একটু কম নাও সুজাতা। যদি এইভাবেই চলতে থাকে তাহলে তোমার কিন্তু শরীর আরো খারাপ হয়ে যাবে। অনেকক্ষণ তুমি সিটে ছিলে না, তার মানে হয়তো তুমি কোনো অফিসিয়াল কাজে বাইরে গিয়েছিলে, বা হয়তো তুমি লাইব্রেরি গিয়েছিলে। প্রমোদ স্যার, বিগত 4 বছরের মধ্যে আমি কলেজের ক্যাম্পাসের মধ্যেও কোথাও যাইনি, আর খুব বেশি হলে ওয়াশরুম, ল্যাব বা লাইব্রেরি, আর তাও বই দেওয়ার জন্য বা নেওয়ার জন্য। আর যেটা করতে আমার কোনোদিন 15 মিনিটের বেশি সময় লাগেনি। কিন্তু এই মেমো অনুযায়ী তো আমি অনেকক্ষণ সিটে ছিলাম না। 13ই মার্চ, রাইট? হ্যাঁ স্যার। 1 মিনিট। তেরোই মার্চ কি ছিল? কি ছিল স্যার? সুজাতা, এই লোকটা তোমার সঙ্গে গেম খেলছে আর তোমাকে এতটাই ডিস্টার্ব করে রেখেছে যে তুমি ভাবতে বাধ্য হচ্ছ 13ই মার্চ তুমি কোথায় ছিলে। 13ই মার্চ তো সানডে ছিল, কলেজে থাকার প্রশ্নই আসে না। এই দেখো, আমার পুলিশে কমপ্লেন করার পরও কোনো রকম লাভ হয়নি। এইসব আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি এটাও বুঝতে পারছিলাম না যে আমি যদি কিছু করিও তো কি করব। তোমার এলটিসি আমি ক্লিয়ার করে দিয়েছি। জানি স্যার, থ্যাংক ইউ। স্যার, আপনি কি ল্যাব থেকে কিছু চান? শুধু একবার সুজাতা, শুধু একবার হ্যাঁ বলে দাও, তারপর দেখবে তোমার জীবন কেমন নিশ্চিন্তে চলে। স্যার প্লিজ, প্লিজ আমার কথা ছেড়ে শোনো। দিন স্যার, প্লিজ। একবার আমার কথা শোনো প্লিজ। প্লিজ স্যার, একবার আমার কথা মেনে নাও প্লিজ। প্লিজ প্লিজ, আমি তোমার জীবন করে দেবো। না, প্লিজ স্যার। একবার রাজি হও প্লিজ। প্লিজ প্লিজ আমার কথা শোনো। প্লিজ স্যার, একবার প্লিজ। আমার কথা শোনো প্লিজ। প্লিজ। আমাকে কখনোই বয়ান দেওয়ার জন্য ডাকা হয়নি। আমি তো সবসময় সুজাতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তৈরি ছিলাম। আমি নিজের চোখে দেখেছিলাম যে ডিন কিভাবে সুজাতাকে বিরক্ত করছিল।
এই রকম কেসের জন্য আমাদের কলেজে গ্রিভেন্স রিড্রেসার কমিটি আছে। এই কমিটির উপর ডিনের প্রভাব খুব বেশি। আনঅফিসিয়ালি বললে এই কমিটিটা ডিনই নিয়ন্ত্রণ করে। এই কমিটির কাছে আর কি আশা করা যায়? কাজেই সুজাতা ওই কমিটির কাছ থেকে কোনো সাহায্য পাবে না। সুজাতা নিজের কমপ্লেন লেটারে লিখেছে যে ও বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছে, ভাইস চ্যান্সেলরকে, ইউনিভার্সিটি কমিটিকে, আর ওনারা ওকে কলেজের গ্রিভেন্স রিডারসেল কমিটির কাছে পাঠিয়েছিলেন। আমি সুজাতাকে বলেছিলাম ও যেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের রিটেন কমপ্লেন করে, কিন্তু ও সেটা করেনি। আচ্ছা, এই অবস্থায় আমি কি করে ওকে সাহায্য করব? কিন্তু ও রিটেন কমপ্লেন কেন দেয়নি সেটা আমি কি করে বলবো? না না স্যার, আমার কথা শোনো প্লিজ একবার, আমার কথা শোনো প্লিজ প্লিজ স্যার, একবার রাজি হয়ে যাও প্লিজ। আমি তোমার জীবন গড়ে দেবো প্লিজ। একবার শোনো না আমার কথা, সুজাতা প্লিজ। সুজাতা, আমার ওই প্র্যাকটিক্যাল পেপার চেক করতে হবে। আমি কি এখানে বসে করতে পারি? শিওর স্যার, এক্ষুনি নিয়ে আসছি। পরিষ্কারভাবে বলছি তোমাকে, আমার কথা মেনে নাও, নইলে ভীষণ ভুগতে হবে। তারপর আবার তার চিঠি লেখার পালা শুরু হলো। এক আধিকারিক থেকে অন্য আধিকারিক সুজাতার সবাইকে চিঠি লিখতে থাকে, যাতে কেউ অন্তত তার দিকে সাহায্যের হাত বাড়ায়, কেউ অন্তত তার সাথে হওয়া হ্যারাসমেন্ট বন্ধের চেষ্টা করে। ডিয়ার স্যার, আমি আপনাকে আমার অবস্থা সম্পর্কে অবগত করাতে চাই। আমার সাথে আপনার ইউনিভার্সিটির একটা কলেজের যে মিসবিহেভিয়ার হচ্ছে সেটাকে আটকানোর জন্য আমি আপনার সাহায্য চাই। এসব আমাকে কেন দিচ্ছ? ওনাকে বলো নডাল কমিটিকে জানাতে, এটা ওদের আন্ডারেই পড়ে। সাজিয়া, আমরা কি এ ব্যাপারে কিছু করতে পারি? আমার সন্দেহ আছে রিনা দেবী। আমি খোঁজ নিয়েছি, এমবি কলেজে গ্রিভেন্স রিডারসেল কমিটি আছে। সুজাতাকে আগে তাদের কাছে যেতে হবে। আমরা ডাইরেক্টলি কোনো অ্যাকশন নিতে পারি না। আমি ওখানে কি করে কমপ্লেন করব ম্যাম? কলেজের গ্রিভেন্স রিড্রেসাল কমিটি আনঅফিশিয়ালি ডিনেরই আন্ডারে। ওখানে ওনার বিরুদ্ধে কমপ্লেন করে আমি কিভাবে ন্যায় বিচার পেতে পারি? দেখুন, আমাদের অ্যাকর্ডিং টু প্রসিডিওরই চলতে হবে। আমরা ডাইরেক্ট অ্যাকশন নিতে পারি না। আপনার কমপ্লেন আপনাদের কলেজে গ্রিভেন্স রিডারসেল কমিটির থ্রু দিয়েই আসতে হবে। আই উড সাজেস্ট যে আপনি গ্রিভেন্স রিডারসেল কমিটির কাছেই যান, ওনারাই আপনাকে সাহায্য করতে পারে। ম্যাডাম, আমি আপনার কমপ্লেন লিখে নিয়েছি, কিন্তু এটা শুধু এনসি হতে পারে। কিন্তু স্যার, এখনো আপনি কোনো অ্যাকশন নেননি। হ্যারাসমেন্টের মতো কেসগুলোয় প্রথমে ইন্টারনাল কমিটিতে যেতে হয়। আমি খোঁজ নিয়েছি যে আপনার কলেজেও একটা ইন্টারনাল কমিটি আছে, আপনাকে ওদের কাছে যেতে হবে। আমরা নিজেদের তরফ থেকে ডাইরেক্টলি কোনো অ্যাকশন নিতে পারবো না। আমার সঙ্গে এসো। এসব কি সুজাতা? ম্যাম, আমি বিগত 2 বছর ধরে এসব সহ্য করছি। কিন্তু তুমি তো জানো উনি ডিন। জানি ম্যাম, আমি এটাই ভাবতে পারি না যে একজন এত বড় পোস্ট হোল্ড করা মানুষ এত নোংরা কাজ কি করে করতে পারেন। আর ইউ শিওর তুমি এই বিষয়টা নিয়ে আরো এগোতে চাও? ইয়েস ম্যাম, আমি হ্যারাসমেন্ট থেকে মুক্তি পেতে চাই। ডিন আমাকে কিরকম ভাবে হ্যারাস করেছিল, আমি সেই সব কিছু ওদেরকে বলে দিয়েছিলাম। তাহলে কমিটি কি অ্যাকশন নিয়েছিল? ওরা চেয়েছিল যে আমি ওদেরকে এটা লিখিত দিই যে উনি আমাকে
কিভাবে হ্যারাস করেছিলেন? যদি কেউ সেক্সুয়াল হ্যারাসমেন্টের কমপ্লেন করে আর তাতে যদি সে মেন্টাল হ্যারাসমেন্টের কথা লেখে, তাতে আমরা কি করতে পারি? এর মানে এটা হলো যে সুজাতা কোথাওই সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা লেখেইনি। আপনি সব কমপ্লেন দেখুন, তারপর ডিসাইড করুন। আর আপনাকে সেই কমপ্লেনগুলো পড়তে হবে যেগুলো ও বিভিন্ন জায়গায় পাঠিয়েছিল। ডিয়ার স্যার, আমি কলেজের ইন্টারনাল কমিটিতে কমপ্লেন করেছি, কিন্তু তাও ডিন আমাকে এখনও হ্যারাস করছে। আমাকে এখনও সিটে না থাকার জন্য মেমোস পাঠানো হচ্ছে। আমার এটাই মনে হচ্ছে যে কলেজের সিসিটিভি ক্যামেরা শুধুমাত্র আমাকেই মনিটর করছে। স্যার, আমি আপনার কাছে এটাই আশা করি যে আপনি এই বিষয়টার গভীরতাটা বুঝুন আর আমাকে সাহায্য করুন। সুজাতা, তুমি তোমার কমপ্লেনে যে কথা বলেছো সেটা ডিসিপ্লিনারি ম্যাটারে আসে। অমৃতা ম্যাম, আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে আপনি এটাও বুঝতে পারবেন যে এটা হ্যারাসমেন্টের মধ্যেই পড়ে। আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি যে কতজন স্টাফের ওপর এরকম নজর রাখা হয়। সবসময় একটাই প্রশ্ন, যে ওই দিন ওই সময় আপনি আপনার সিটে ছিলেন না তো কোথায় ছিলেন? তাহলে কি ওয়াশরুম যাওয়ার জন্য, লাইব্রেরি যাওয়ার জন্য বা ল্যাবের থেকে 2 মিনিট বাইরে আসার জন্য আমাকে এখন থেকে পারমিশন নিতে হবে? হ্যাঁ, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনি রিটার্নে রিপ্লাই করেছেন, আর আপনার সেই এক্সপ্লেনেশনকে দেখার পর ম্যাটারটাকে সেই মুহূর্তে সলভও করে দেওয়া হয়েছে। পঙ্কজ স্যার, আমাকে একটা মেমো পাঠানো হয়েছিল যেখানে আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি 13ই মার্চ কোথায় ছিলাম, অথচ 13ই মার্চ সানডে ছিল। এটা কি হ্যারাসমেন্ট নয়? সবসময় আমাকে নোংরা ইঙ্গিত করা হয়, সেটা কি হ্যারাসমেন্ট নয়? আর ওই গৌতম স্যার প্রত্যেক দিন আমাকে যাতায়াতের সময় কলেজের করিডোরে নোংরা ইঙ্গিত করেন। ত্রিপাঠী স্যার একদিন হিস্ট্রি ল্যাবে এসে আমাকে টাচ করারও চেষ্টা করেছেন, আমার সঙ্গে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করেছেন। যদি সেদিন মিশ্রা স্যার না এসে পড়তেন তাহলে জানি না কি হয়ে যেত। তাহলে কি এইসব পয়েন্ট হ্যারাসমেন্টের মধ্যে পড়ে না? সুজাতা, তুমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ করছো, কিন্তু তোমার কোনো লেটারে সেটা লেখনি। কি চান আপনারা? যে আমি এইসব কথা আপনাদেরকে লিখিত দিই? এটাই লিখে দিই যে উনি আমাকে কিভাবে আর কোথায় কোথায় ছুতে চেয়েছিলেন? নাকি আমি এটা লিখে দেব যে যেদিন আমি গৌতম স্যারের কমপ্লেন করতে ত্রিপাঠী স্যারের কেবিনে গেছিলাম তো সেদিনও উনি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন? নাকি আমি এটা লিখে দেব যে উনি আমার সঙ্গে কি ধরনের কথা বলেছেন, উনি আমাকে কোথায় কোথায় ছুঁতে চেয়েছিলেন, কি কি ডিমান্ড করছিলেন? আমি কি এগুলো লিখে দেবো আপনাদের? ম্যাম, আপনিও একজন মহিলা, আর আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একজন মহিলার পক্ষে এটা কাগজে লেখা কতটা অসুবিধাজনক। কিন্তু যদি আপনি আমাদেরকে রাইটিংয়ে কমপ্লেন না দেন তো আমরা তদন্তটা করব কি করে? সুজাতা, সেক্সুয়াল হ্যারাসমেন্টের সম্পর্কে তোমাকে রিটেন কমপ্লেন দিতেই হবে। আই এম সরি ম্যাম, আমি এটা দেব না। এই বিষয়টা নিয়ে আমার বাড়িতে অলরেডি অনেক প্রবলেম চলছে। আমাকে কথায় কথায় আমার ইনডিসিপ্লিনসি নিয়ে যে মেমোস আমার বাড়িতে পাঠানো হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমার ওপর প্রচুর চাপ আসছে যেন এই চাকরিটা ছেড়ে দিই। আমি আপনাকে জিজ্ঞাসা করছি ম্যাম, আমি কেন এই চাকরিটা ছাড়বো? এতে আমার দোষটা কোথায়? আমি আগে এগোতে চাই, পড়তে চাই, আমি আমার কেরিয়ারটাকে নিয়ে এগোতে চাই, শুধু এই জন্য যে একটা লোক আমাকে নোংরাভাবে দেখছে, আমাকে ব্যবহার করতে চাইছে, শুধু এই জন্য যে উনি অত্যন্ত পাওয়ারফুল বলে উনি যে কোনো মহিলার এরমভাবেই ব্যবহার করবেন আর কেউ ওকে কিছু বলবে না? আমি কেন এইসব সহ্য করতে থাকবো? শুধু এই ডিসিপ্লিনারি মেকানিজম কেবলমাত্র আমারই জন্য? ম্যাম, এতে কি প্রমাণ হয় না যে আমাকে জেনে বুঝে টার্গেট করা হচ্ছে? তোমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের তদন্ত করাতে হলে রিটেন কমপ্লেন দিতেই হবে, যাতে ডিন আরেকবার সুযোগ পেয়ে যান আমাকে বিরক্ত করার জন্য। আচ্ছা, আমাদের উপর কি আপনার ভরসা নেই? স্যার, আমি আমার ভার্বাল স্টেটমেন্ট দিচ্ছি, আর আপনি সেটা রেকর্ডও করতে পারেন।
আমি জানি যে এই কাজটা করা সম্ভব। এটা তুমি ঠিক করতে পারো না যে এই কমিটি কিভাবে কাজ করবে। ম্যাম, শুধুমাত্র এই কারণে যে উনি ডিন আর গৌতম স্যার একজন সিনিয়র প্রফেসর, ওনারা এটা ঠিক করতে পারেন যে একজন লেডি স্টাফ মেম্বারকে কি করে ওনাদেরকে খুশি রাখতে হবে। আর যদি সেই লেডি স্টাফ মেম্বার না মানে, তাহলে ওর বেঁচে থাকাটা কিভাবে মুশকিল করে দেওয়া যায়। কলেজের ইন্টারনাল কমিটি তদন্ত করে দেখেছে যে মিসেস সুজাতা ঝার দ্বারা ডিন মিস্টার পুরুষোত্তম রাজ ত্রিপাঠীর বিরুদ্ধে করা সমস্ত কমপ্লেনই বেসলেস। সত্যিটা হলো মিসেস সুজাতা ইনডিসিপ্লিন। উনি বেশ কয়েকবার উইদাউট পারমিশন ডিনের কেবিনে ঢুকে পড়েন। উনি প্রিয়া ত্রিপাঠীর মতো একজন সম্মানীয় ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছেন। তার সাথে এটাও দেখা গেছে যে উনি কলেজের অথরিটিস এবং সিনিয়র এডুকেশনিস্টের বিরুদ্ধে অকারণে মিথ্যে অভিযোগ করে কলেজের বদনাম করেছেন। এই কমিটি রিকমেন্ড করছে যে মিসেস সুজাতা ঝা এই কলেজে থাকার যোগ্য নয়, আর তাই তাকে এই কলেজ থেকে রিজাইন করার অনুরোধ করা হচ্ছে। কমিটি রিকমেন্ড করছে যে মিসেস সুজাতা ঝা এই কলেজে থাকার যোগ্য নয়, আর তাই তাকে এই কলেজ থেকে রিজাইন করার অনুরোধ করা হচ্ছে। কমিটি যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা কোনো রকম খারাপ উদ্দেশ্যে নেওয়া হয়নি। আমাদের কমিটির মেম্বাররা রেপুটেড প্রফেসর, নন টিচিং স্টাফ এবং স্টুডেন্টদের এটা হলো জয়েন্ট ডিসিশন। থ্যাংক ইউ ভেরি মাচ। কলেজ থেকে বিতাড়িত হওয়ার 1.5 বছর পর পর্যন্ত সুজাতা এখান থেকে ওখানে, এই দপ্তর থেকে ওই দপ্তরে ন্যায়ের জন্য দৌড়তে থাকে, কিন্তু কেউ তার কথায় কান দেয় না। সে নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই তো করছিলই, সেই সঙ্গেই নিজের স্বপ্ন পিএইচডিও সম্পূর্ণ করছিল। আমার তো মনেই নেই রীনা দেবী সুজাতা এইরকম কতগুলো লেটার পাঠিয়েছিল। আমি ওকে কি করে বোঝাই যে আমরা কলেজ কমিটির সিদ্ধান্তের বাইরে যেতে পারি না? ওই লেটারগুলোতে দুজন উইটনেসের কথা বারবার বলেছে। প্রথমজন ওর কলেজের প্রফেসর প্রমোদ মিশ্র, আর দ্বিতীয়জন ল্যাভেট কুন্দন যোশী। তোমার মনে হয় ওনাদের সাথে কথা বলা উচিত? আগে হ্যাঁ, সুজাতা যেটা বলছে একদম ঠিক বলছে। ওর কাজটা খুব ভালোভাবে করত। আমি ল্যাবের হেড হওয়ার কারণে জোর দিয়ে বলতে পারি ও কাজে কোনো ফাঁকি দিত না। আপনাকে কলেজ কমিটি কখনো টেস্টিফাইয়ের জন্য ডাকেনি? আপনার কি মনে হয় ম্যাম এই কমিটির কোনো দাম আছে? আসলে এই কমিটি আনঅফিসিয়ালি ডিনের আন্ডারেই থাকে, এটা সবাই জানে। ডিন খুব পাওয়ারফুল লোক, ওনার অনেক দূর হাত আছে। ঠিক আছে, আমরা দেখি এই ব্যাপারে আমরা কি করতে পারি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। জানি না আমি আমার পিএইচডি কিভাবে কমপ্লিট করলাম। হয়তো এটা করার জন্যই আমি রোজের অশান্তি থেকে হয়তো একটু দূরে থাকতাম। আমার মনে হয় যে এই নোডাল কমিটিও কিচ্ছু করবে না। আমাদের টেস্টিফাই করতে ডেকেছিল, তাও প্রায় 4 মাস হয়ে গেছে। আর ওই গৌতম স্যার আর ত্রিপাঠী স্যারের মতো লোক স্টুডেন্টদের কাছে রোল মডেল। কি শিখবে বাচ্চারা এদের থেকে? সুজাতা এরকম লোক সব সিস্টেমে আছে। আই নো স্যার, কিন্তু আমি হাল ছাড়ব না। হ্যালো সুজাতা, হ্যাঁ পিআর ত্রিপাঠী বলছি। হ্যাঁ বলুন। একটাও জায়গা বাদ নেই যেখানে তুমি আমার নামে কমপ্লেন করোনি। তুমি আমার নাম খারাপ করেছো। তুমি কি ভেবেছিলে আমি কি জানতে পারবো না? যতদিন না আমি আমার জব আর আমার ডিগনিটি ফেরত পাচ্ছি, আমি কিছুতেই হার মানব না। কোথায় কোথায় যাবে? কার কার দরজায় নক করবে? দেখো সুজাতা, আর একটা সোজা রাস্তা আছে। তুমি তো তোমার চাকরি ফেরত চাও না? আমার কাছে চলে এসো, সামনাসামনি বসে কথা বলে না যাবে? আমার বিরুদ্ধে তুমি যা যা করেছো সে সব কিছুর জন্য আমি তোমাকে মাফ করে দেবো। আমি তোমাকে রিইনস্টেট করতে পারি পুরো সম্মান দিয়ে। সুজাতা, তোমার কাছে আর কোনো অপশন নেই, বুঝতে পারছো তো? আমি এত দুর্বল নই। আমি লড়াই করব, আর শেষ অবধি লড়ব। আপনি পাওয়ারফুল হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে কোনো সাধারণ মানুষ আপনার দয়া বাঁচবে। আমি আপনাকে শিক্ষা দেবই।
আর এটা আমি অবশ্যই করব। ঠিক আছে, তুমি যদি সেটাই করতে চাও তবে সেটাই করো, কিন্তু আমার একটা কথা ভালো করে শুনে নাও, যদি আর একবার আমার বিরুদ্ধে তুমি কমপ্লেন করেছো তবে আমি তোমায় ছাড়বো না, আর এমন কিছু করব যেটা তুমি সারা জীবন মনে রাখবে। আমি তোমায় কিছু করব না। তোমার ছেলে আছে তো, বলুন, যে রোজ স্কুলে যায়? সুজাতা, তোমার আমার ঝগড়ার মধ্যে তোমার পরিবারের লোকজনদের তুমি কেন ক্ষতি করতে চাইছো? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি আর সহ্য করতে পারছিলাম না। উনি আমাকে আমার ছেলের যে ক্ষতি করবেন তার হুমকিও দিয়েছিলেন। অনেক হয়ে গেছিল। আমি ঠিক করেছিলাম যে এবার হয় আমি ন্যায় বিচার পাবো, নয়তো আমি নিজেকে শেষ করে ফেলবো। আর আমি সেটাই করেছি। ইয়েস, আমি ভেতরে যেতে চাই। পুরুষোত্তম রাজ ত্রিপাঠী, কলেজের ডিন, আর গৌতম ত্রিবেদী, কলেজের সিনিয়র প্রফেসর। এই দুজন আমার এই অবস্থার জন্য দায়ী। দুজন আমার এই অবস্থার জন্য দায়ী। আই এম সরি, আমরা ওনাকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করেছি, বাট বাঁচাতে পারিনি। রঘুবীর বাবু, ইনভেস্টিগেশন চলছে। সুজাতা মারা যাবার এক সপ্তাহ পরেও ও ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছিল। আমরা ইনভেস্টিগেশন করছি, আর উইমেন্স কাউন্সিলও তদন্ত করছে। কিন্তু আপনারা তো এখনো এফআইআরও করেননি। ও মারা যাবার পরেও না ওই ডিন অ্যারেস্ট হয়েছে, আর না ওই প্রফেসর। রঘুবীর বাবু, আপনার স্ত্রী যে বয়ান দিয়েছিল সেটা সম্পূর্ণ সত্য, তেমনি আমাদেরকেও সত্যটাকে খুঁজে বার করতে হবে। আমরা এমনি এমনি কাউকে অ্যারেস্ট করতে পারি না। যদি তার বিরুদ্ধে কেউ অভিযোগ করে তাও একটা প্রসিডিওর আছে, ইনভেস্টিগেশন করতে হয়। আমরা তো আমাদের কাজ করছি। এই অ্যাকশনটা চাপে পড়ে নেওয়া হচ্ছে, আর এই সমস্ত প্রসেস পলিটিক্যালি মোটিভেটেড। আই নো দ্যাট, আমি বুঝতে পারছি। ড্যাম ইট।
আমরা মিসেস সুজাতা ঝাড় দ্বারা লিখিত আলাদা আলাদা অথরিটিসকে করা কমপ্লেনগুলোর পরীক্ষা করেছি। তার সাথে ওনার কমপ্লেন করার পর গ্রিভেন্স রিড্রেসাল কমিটি যে তদন্ত করেছিল তারও পরীক্ষা করেছি। আর তাতে জানা গেছে যে মিসেস ঝা তাদের কলেজের ডিনের বিরুদ্ধে বেশ কয়েকবার হ্যারাসমেন্টের কমপ্লেনও করেছিলেন, যাতে নাকি গ্রিভেন্স রিড্রেসাল কমিটি কোনো সত্যতা পায়নি। কমিটি যে ওনাকে জব থেকে বের করার সিদ্ধান্ত নিয়েছিল, তারপর থেকেই মিসেস ঝা যথাসম্ভব চেষ্টা করেছিলেন যাতে তার কথা শোনা হয়, কিন্তু তাতে তার সমস্যার কোনো রকম সমাধান হয়নি। আর অন্য অথরিটি থেকে কোনো রকম সাহায্য না পেয়ে উনি নিজেকে পুড়িয়ে প্রাণ দেওয়ার মতো একটা বড় পদক্ষেপ নিয়েছেন। আই থিঙ্ক ইটস ফাইন। কলেজের ডিনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এফআইআর তো দায়ের করা হয়েছে, কিন্তু তাকে কখনোই গ্রেফতার করা হয়নি। গৌতম ত্রিবেদী এখনো প্রফেসরি করছেন ওই কলেজেই। কলেজের ডিনকে যেভাবে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয়েছিল তাতে অনেক প্রশ্ন উঠেছিল। সেক্সুয়াল হ্যারাসমেন্টের যত কেস এখনো অবধি আমরা দেখেছি, তার প্রায় সবকটাতেই দেখা গেছে ক্ষমতাশালী ব্যক্তিরা মহিলাদেরই নিশানা করেছে। সেই মহিলা তার বিরুদ্ধে হওয়া হ্যারাসমেন্টের বিরুদ্ধে লড়াই করলে শেষ পর্যন্ত তাকেই চাকরি থেকে বের করে দেওয়া হয়, আর তারপর শুরু হয় তার আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই। সব কেসেই প্রায় একই ধরনের ঘটনা ঘটে আর একই ধরনের ইনভেস্টিগেশন। একজন ক্ষমতাশালী ব্যক্তি একটি মহিলার উপর দমন পীড়ন চালাতে চায়, আর যখন মহিলাটি প্রতিবাদ করতে চায় তখন তাকে সবভাবে বাধা দেওয়া হয়। আরও একটা কথা যেটা খুবই সাধারণ এবং হতাশাজনক, যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট রোকবার জন্য প্রচুর কমিটি তৈরি করা হয়, যারা সবকিছু জেনে বুঝেও ক্ষমতাশালী ব্যক্তিটির সামনে মাথা নত করে দেয়। সেই সব লোক যারা ক্ষমতাশালী ব্যক্তির কাছে থাকার জন্য নিজের ডিগনিটি, সেলফ রেসপেক্ট সবকিছু বিকিয়ে দেয়, সেই সব লোকেদের কি বলা উচিত সেটা আমরা আপনাদের আর যারা এরকম প্রবৃত্তির মানুষ তাদের উপর ছেড়ে দিলাম। এটা খুবই দুঃখের বিষয় যে একজন মহিলাকে নিজের প্রাণ নেওয়ার মতো পদক্ষেপ নিতে হয়। এর থেকে অনেকগুলো প্রশ্ন ওঠে। একজন সাধারণ মেয়ের সঙ্গে যখন সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় আর সে সাহায্যের জন্য সবার দ্বারস্থ হয়, কিন্তু কোথাও সুবিচার পায় না, তখন সে কি করবে? সেই সঙ্গে আরও একটা প্রশ্ন, কত না অর্গানাইজেশনে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে থাকে কিন্তু সবাই চুপচাপ সেটাকে সয়ে নেয়, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয় না। আমাদের কি এমন কোনো সংস্থা আছে যারা এই নৈঃশব্দকে ভাষা দিতে পারে, যাদের ক্ষমতা থাকবে, যারা ভালো হবে, আর সবচেয়ে বড় কথা যাদের মধ্যে এই নোংরামির বিরুদ্ধে লড়াই করার হিম্মত থাকবে? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন যদি আপনি ক্ষমতাশালী হন তবে সেই ক্ষমতা কোনো ভালো কাজের জন্য ব্যবহার করুন, কাউকে শোষণ করার জন্য নয়। জয় হিন্দ।